আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন। দেখুন, ইতিহাসের পাতা উল্টালে আমরা একটা বিষয় খুব স্পষ্টভাবে দেখতে পাই। বড় বড় সাম্রাজ্যের যখন পতন হয় তখন ধুলো আর ধোঁয়ায় চারপাশ এমনভাবে ঢেকে যায় যে মনে হয় সব বুঝি শেষ হয়ে গেল। মনে হয় এই বুঝি একটা অধ্যায়ের চিরতরে সমাপ্তি ঘটল। কিন্তু প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত। একটা বিশাল বটগাছকে যখন কেটে ফেলা হয়, মাটির অপরের অংশটা হয়তো আর থাকে না, কিন্তু মাটির অনেক গভীরে তার যে শেকড়গুলো ছড়িয়ে থাকে সেগুলো কিন্তু মরে যায় না। তারা শুধু অপেক্ষা করে। কিন্তু কিসের অপেক্ষা? এক পশলা বৃষ্টির অপেক্ষা, অনুকূল পরিবেশের অপেক্ষা। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, বিশেষ করে আওয়ামী লীগের জন্য আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলো ঠিক যেন সেই এক পশলা বৃষ্টির মতোই বর্তমান সময়ে কাজ করতে যাচ্ছে। দেখুন, আপাত দৃষ্টিতে যা মনে হচ্ছে কেবলই একটা সাধারণ নির্বাচন। গভীর রাজনৈতিক বিশ্লেষণে এটি হতে পারে একটি বিশাল প্রত্যাবর্তনের অত্যন্ত সুকৌশলী এবং নীরব একটি মাস্টার প্ল্যান। দর্শক, আপনারা যদি নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তগুলোর দিকে একটু গভীরভাবে তাকান, তবে দেখবেন সেখানে বেশ কিছু সূক্ষ্ম হিসাব নিকাশ কিন্তু লুকিয়ে আছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে আভাস দিয়েছে যে আগস্টের দিকে তারা তফসিল ঘোষণা করতে পারে এবং অক্টোবরের শেষ নাগাদ নির্বাচন মাঠে গড়াতে পারে। এবার কিন্তু নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকছে না, ইভিএম থাকছে না, এমনকি সেনাবাহিনীও মোতায়েন করা হচ্ছে না। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো অনলাইনে নমিনেশন জমা দেওয়ার সুযোগ বাতিল করা হয়েছে এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য যে 1% ভোটারের আগাম স্বাক্ষরের বাধ্যবাধকতা ছিল সেটাও কিন্তু তুলে নেওয়া হয়েছে। তবে সবচেয়ে বড় তুরুপের তাসটা কিন্তু লুকিয়ে আছে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদের একটিমাত্র কথায়। তিনি কি বলেছেন? তিনি খুব স্পষ্ট করে বলেছেন, কারো গায়ে লেখা থাকে না তিনি কোন দলের। যোগ্যতা থাকলে যে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন। তার মানে দাঁড়ালো, নিষিদ্ধ বা বিতর্কিত দলের তকমা লাগিয়ে কাউকে ঢালাওভাবে নির্বাচনের বাইরে রাখার যে গুঞ্জন আগে উঠেছিল তার ধূপে টিকল না। তবে হ্যাঁ, একটি বড় শর্ত আছে। ফেরারি আসামিরা প্রার্থী হতে পারবেন না। আর ঠিক এই জায়গাতেই রচিত হতে যাচ্ছে আগামী দিনের সবচেয়ে বড় রাজনৈতিক নাটকীয়তা। সুপ্রিয় দর্শক, আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন। বর্তমানে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় বা শীর্ষস্থানীয় নেতারা আছেন, তাদের প্রায় সবার নামে কিন্তু অসংখ্য মামলা। তারা হয় কারাগারে, না হয় আত্মগোপনে আছেন। অর্থাৎ তারা প্রায় সবাই ফেরারি। নির্বাচন কমিশনের বর্তমান নিয়ম অনুযায়ী তারা চাইলেও কিন্তু নির্বাচনে আসতে পারছেন না। কিন্তু একটা দলের শক্তি তো শুধু তার কেন্দ্রীয় কমিটিতে আসলে সীমাবদ্ধ থাকে না, তাই না? ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে বা পৌরসভাগুলোতে আওয়ামী লীগের এমন অনেক নেতা আছেন যারা হয়তো কোনোদিন বড় কোনো ক্ষমতার অপব্যবহার করেননি, যাদের গায়ে কোনো দুর্নীতির কালিমা নেই, যারা এলাকায় ভীষণ জনপ্রিয় এবং সবচেয়ে বড় কথা হলো যাদের নামে এখনো কোনো মামলা নেই। এই যে ক্লিন ইমেজ বা পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতারা, এরা কিন্তু এখন আর কোনোভাবে ফেরারি নন। এরা এলাকার মানুষের সাথেই আছেন। যখন দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হবে, তখন এই মানুষগুলো যদি স্বতন্ত্র পরিচয়ে, ধরে নিন আনারস, চশমা বা ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়ান, তখন দৃশ্যপটটা আসলে কেমন হবে? এই দৃশ্যপটটা বুঝতে হলে আমাদেরকে বর্তমান সাধারণ জনগণের যে মনস্তত্ত্ব রয়েছে সেই মনস্তত্ত্বটা একটু পড়তে হবে। আপনারা খেয়াল করে থাকবেন, ৫ আগস্টের প্রবল গণঅভ্যুত্থানের পর যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার এলো, মানুষের মনে কি ছিল? মানুষের মনে ছিল পাহাড় সম এক প্রত্যাশা। মানুষ তখন কি ভেবেছিল? মানুষ ভেবেছিল রাতারাতি সব বদলে যাবে। কিন্তু বাস্তবতা হলো রাষ্ট্র পরিচালনা কোনো জাদুর কাঠি নয়। দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি আর স্থানীয় পর্যায়ের নানা টানাপোড়েনে
সাধারণ মানুষের সেই বিশাল প্রত্যাশা কিন্তু খুব দ্রুতই একটা হোঁচট খেয়েছে। এরপর যখন আমরা দেখলাম নির্বাচন এবং নির্বাচন পরবর্তী বর্তমান বিএনপি সরকার রাষ্ট্র ক্ষমতায় বা প্রভাব বলয়, তখন স্থানীয় পর্যায়ে তাদের অনেক নেতাকর্মীর আচরণে সাধারণ মানুষ নতুন করে কিন্তু বিরক্ত হতে শুরু করেছে। ক্ষমতার পালাবদল হলেও চাঁদাবাজি বা আধিপত্য বিস্তারের যে সংস্কৃতি, সেটা যখন শুধু হাত বোতল হতে দেখে সাধারণ মানুষ, তখন তাদের ভেতরে একটা চরম হতাশা আর ক্ষোভের জন্ম হয়। তারা ভাবে, আমরা তো এই পরিবর্তনের জন্য এত বড় আসলে মূল্য দেইনি। সেই হিসাবে এই তুলনামূলক আমাদের আগের সরকারই ভালো ছিল, আগের মানুষগুলোই ভালো ছিল। এই যে হতাশা, ক্ষুব্ধতা, এরা যখন ভোট কেন্দ্রে যাবে, তখন তারা কাকে খুঁজবে? তারা খুঁজবে এমন একজন মানুষকে যাকে তারা চেনে, যে হয়তো আগে ক্ষমতায় থাকা দলটির অংশ ছিল, কিন্তু মানুষ হিসাবে সৎ এবং এলাকার বিপদ আপদে তাকে কাছে পাওয়া যায়। এখানে কিন্তু দুটো ভোট ব্যাংক এক হয়ে যাচ্ছে। প্রথমত, আওয়ামী লীগের নিজস্ব একটা বিশাল ভোট ব্যাংক আছে, যারা এতদিন নীরব ছিল, চুপচাপ পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। তারা যখন দেখবে তাদেরই দলের একজন পরিচ্ছন্ন মানুষ প্রার্থী হয়েছেন, তারা কিন্তু শতভাগ ভোটটা তাকেই দেবে। আর দ্বিতীয়ত, এই যে হতাশ সাধারণ জনগণ, যারা পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকার বা বর্তমান বিএনপি সরকারের স্থানীয় নেতাদের কর্মকাণ্ডে চরমভাবে নাখোশ, তারা তাদের সেই ক্ষোভের প্রতিফলন ঘটাবে ব্যালটের মাধ্যমে। তারা ওই ক্লিন ইমেজের প্রার্থীকেই বেছে নেবে। কারণ মানুষ যখন রাগে ফুঁসতে থাকে, তখন সে তার সামনে পাওয়া সবচেয়ে শক্তিশালী বিকল্পটাকে কিন্তু হাতিয়ার হিসাবে ব্যবহার করে। এবং এটি আওয়ামী লীগের জন্য বর্তমান সময়ে সবথেকে বড় তুরুপের তাস হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হলো, এই ক্লিন ইমেজের নেতারা যদি ভোটে জিতে যান, তবে এর ফলশ্রুতিতে কি ঘটবে? এর ফলে যা ঘটবে তা হলো রাজনীতিতে একটা প্যারাডাইম শিফট বা নীরব বিপ্লব। একটু কল্পনা করুন, একটা ইউনিয়ন বা উপজেলার চেয়ারম্যান যখন একজন প্রচ্ছন্ন আওয়ামী লীগের নির্বাচিত হবেন, তখন কিন্তু পুরো এলাকার রাজনৈতিক যে সমীকরণ রয়েছে, সেই সমীকরণটাই বদলে যাবে। এতদিন ধরে আওয়ামী লীগের যে সাধারণ কর্মীরা মামলা হামলার ভয়ে বা স্থানীয় প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল, আত্মগোপনে ছিল, তারা কিন্তু রাতারাতি একটা মাথা গোঁজার ঠাঁই পেয়ে যাবে। কিন্তু কেন? কারণ একজন নির্বাচিত জনপ্রতিনিধির একটা সাংবিধানিক ক্ষমতা থাকে। এলাকার ওসি সাহেব বা ইউএনও চাইলেই কিন্তু একজন নির্বাচিত উপজেলা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পুরোপুরিভাবে এড়িয়ে চলতে পারেন না। প্রশাসনিক কাজে, এলাকার সালিশ বিচারে বা উন্নয়ন কর্মকাণ্ডে তাকে কিন্তু বাধ্যতামূলক সম্মান দিতেই হয়। এই যে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধির মধ্যে যে একটা মিথস্ক্রিয়া, এর ফলে এই এলাকায় একটা অদ্ভুত ভারসাম্য তৈরি হবে। এতদিন যারা চরম বৈরী পরিবেশে ছিল, তারা এই জনপ্রতিনিধির ছায়াতলে এসে নিজেদেরকে কিছুটা হলেও গুছিয়ে নেওয়ার সুযোগ পাবে। তারা একটা অল্প পরিসরে হলেও স্বাধীনভাবে কিন্তু নিঃশ্বাস নেয়ার পরিবেশ পাবে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন রাজনীতিতে টিকে থাকার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, তা হলো কর্মীদের মনোবল। যখন তারা দেখবে তাদেরই একজন নেতা ক্ষমতার চেয়ারে বসে প্রশাসনিক প্রোটোকল পাচ্ছেন, তখন কর্মীদের ভাঙা মনোবল কিন্তু জোড়া লাগতে শুরু করবে। এই নির্বাচিত জনপ্রতিনিধিরা তখন শুধু আর চেয়ারম্যান বা মেম্বার থাকবেন না, তারা এক একজন কিন্তু হয়ে উঠবেন তাদের দলের স্থানীয় পর্যায়ের নিপুণ কারিগর বা দক্ষ সংগঠক। তারা প্রশাসনিক ছত্রছায়ার আড়ালে ধীরে ধীরে তাদের দলের যে বিপর্যস্ত কাঠামো, সেই কাঠামোটাকে আবার দাঁড় করিয়ে নেবেন। সুপ্রিয় দর্শক, এই পুরো প্রক্রিয়াটাকে যদি আমরা একটু বৃহত্তর ক্যানভাসে দেখি, তবেই আমরা আসলে বুঝতে পারবো শেখ হাসিনার যে প্রত্যাবর্তন 2.0 এর কথা বলছেন, তার আসল রোডম্যাপটা আসলে কোথায়। একটা বহুতল ভবন বানাতে গেলে যেমন আগে মাটির নিচে শক্ত ভিত গড়তে হয়, ঠিক তেমনি একটা রাজনৈতিক দলকে খাদের কিনারা থেকে তুলে এনে আবার রাষ্ট্র ক্ষমতার লড়াইয়ে ফেরাতে হলে সবার আগে প্রয়োজন হয় তৃণমূলের যে মাটি রয়েছে, সেই মাটি শক্ত করা।
কেন্দ্রীয় কোনো নেতা বিদেশ থেকে এসে বা ঢাকা শহরে বসে একটা বিবৃতি দিলেই কিন্তু সারা দেশে রাতারাতি কোনো বিপ্লব হয়ে যাবে না। বিপ্লবটা হবে ওই স্থানীয় পর্যায়ের নেতাদের হাত ধরে। যখন সারা দেশে কয়েক হাজার ইউনিয়ন, শত শত উপজেলা আর পৌরসভায় আওয়ামী লীগের এই ক্লিন ইমেজের নেতারা স্বাধীনভাবে নির্বাচিত হয়ে বসে থাকবেন, তখন তৃণমূলের সেই বিচ্ছিন্ন হয়ে যাওয়া যে শিকড় বা ডালপালাগুলো রয়েছে সেগুলো আবার এক সুতোয় গাঁথা কিন্তু শুরু হয়ে যাবে। দেখুন সুপ্রিয় দর্শক, এই স্থানীয় সরকার নির্বাচন তাই কেবল কে চেয়ারম্যান বা কে মেম্বার হবেন তার লড়াই নয়, এটি হলো টিকে থাকার লড়াই। এটি হলো ঘুরে দাঁড়ানোর লড়াই। সরকার বা নির্বাচন কমিশন হয়তো ভাবছে দলীয় প্রতীক নেই, কেন্দ্রীয় বড় বড় নেতারা তো ফেরারি, কাজেই আওয়ামী লীগ এখানে কোনো বড় ফ্যাক্টর আসলে হতে পারবে না। কিন্তু এখানেই হয়তো তারা ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক সমীকরণটা মেলাতে আমি মনে করি ভুল করছেন। কারণ স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যখন কোনো যোগ্য মানুষ মানুষের হতাশা আর ক্ষোভকে পুঁজি করে সামনে এগিয়ে আসে, তখন তাকে ঠেকিয়ে রাখা কিন্তু আমি মনে করি অনেক বেশি কঠিন একটি কাজ। আর এই নির্বাচিত জনপ্রতিনিধিরাই যখন আগামী ১ বা ২ বছর ধরে নিজেদের এলাকায় একটা শক্ত বলয় তৈরি করবেন, কর্মীদের সুসংগঠিত করবেন, তখন শেখ হাসিনার দেশে ফেরার যে প্রেক্ষাপট, সেটা কিন্তু আর কোনো কাল্পনিক গল্প থাকবে না বা মুখের বুলি থাকবে না। সেটা হয়ে উঠবে একটা সুদৃঢ় রাজনৈতিক বাস্তবতা। কারণ মাটি যখন প্রস্তুত থাকে, তখন বীজ বুনলে তা থেকে ময়ূর হতে খুব বেশি সময় লাগে না। তাই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনটি হতে যাচ্ছে রাজনীতিতে সেই মাটি প্রস্তুত করারই এক নীরব, নিখোঁজ এবং চরম বুদ্ধিবৃত্তিক এক মহড়া। এখন আসলে দেখার বিষয় আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের বা স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা এই বিষয়টিকে কিভাবে নেন। এর পাশাপাশি কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দরা তাদেরকে কি সিদ্ধান্ত দেন, দলের চেইন অফ কমান্ড বা সাংগঠনিক কাঠামো আদৌ ঠিক রেখে তারা কি ক্লিন ইমেজের ব্যক্তিকে নির্বাচন করার সুযোগটি করে দেন, নাকি তারা অন্য কোনো রাজনৈতিক ছক কষেন। পরিশেষে একটা কথাই বলতে চাই, রাজনীতিতে আসলে শেষ বলতে কোনো কিছু নেই, যেটা আমি প্রতিদিনই বলি। এবং রাজনীতি বা সরকার কিংবা ক্ষমতা, এর সবকিছুর মূল ভিত্তি হচ্ছে জনগণ। জনগণ যার প্রতি ঝুঁকে যাবে, জনগণ যাকে ভালোবাসবে, যার প্রত্যাশা করবে সেগুলো যারা পূরণ করবে, তাদেরকে কিন্তু জনগণ কাছে টানবে। এবং এই সুযোগটাই আওয়ামী লীগ বর্তমান সময়ে সবথেকে বেশি কাজে লাগাতে চাচ্ছে। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। আল্লাহ হাফেজ।